লালিসা যদি ষড়যন্ত্র করে থাকে তাহলে তুইও ওই শয়তানের প্ল্যানে পরোক্ষভাবে সাথ দিয়েছিস। মানে তুই কি বলতে চাইছিস ঠিক করে বল। ঠিকই তো বলছি, আসলে তোর মনেই কুকির প্রতি অবিশ্বাস ছিল। লালিসা তো শুধু সেটারই সুযোগ নিয়েছে মাত্র। তোরা প্লিজ আমাকে ভুল বোঝাটা বন্ধ করবি? তাহলে তুই ঠিকটা আমাদের বুঝিয়ে বল, সত্যি করে বল তো। লে জনসকের সাথে কুকির ছবিগুলো দেখে তুই এটা ভাবিসনি যে কুকি আর লে প্ল্যান করে তোর ক্ষতি করার চেষ্টা করেছিল? এটা জেনে রাখ যে তোদের থেকেও আমি কুকিকে আরো ভালোভাবে চিনি। ওই দুটো ছবি দেখিয়ে কেউ আমাকে বলবে যে কুকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এটা আমি কোনোদিনই বিশ্বাস করব না। কারণ আমার ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে সজ্ঞানে ও আমার কোনো ক্ষতি করবে না। এতই যখন বিশ্বাস, তাহলে কুকির গায়ে হাত তুলেছিল কেন? আসলে তখন নিজের স্বপ্নটা ওইভাবে ডুবতে যাচ্ছিল দেখে এমনিতেই মাথাটা হ্যাং হয়ে গেছিল, তাই তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সরি কুকি, আই এম ভেরি সরি। আসলে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এটা মেনে না নিলেও এক মুহূর্তের জন্য এটা মনে হয়েছিল যে তোমার গাফলতির জন্যই বোধহয় এটা হয়েছে, তাই রাগ আর চিন্তায় জন্য আমি এটা করে ফেলেছি। ওয়ান্স এগেন সরি কুকি ফর হার্টিং ইউ। আমার মতো সাধারণ এমপ্লয়িকে আপনি কেন সরি বলছেন স্যার? আপনার তো এটা অধিকার আছে, তাই তো? যখন ইচ্ছে দূরে সরিয়ে দেবে, আবার যখন ইচ্ছা কাছে টেনে নেবেন। কথাগুলো বলে কুকি নিজেকে তেয়ংয়ের কাছ থেকে ছাড়িয়ে কাঁদতে কাঁদতে অন্ধকার বীজের দিকে ছুটে গেল। কুকি প্লিজ দাঁড়াও। তেয়ং কুকির পিছনে যেতে গেলেই জিমিন বলে, মেয়েটা খুব অভিমানী তেয়ং। ও তো তোর রাগের মাথায় বলা কথাগুলো ধরে কোম্পানি থেকে রিজাইন করতে চেয়েছিল। আমি আর হবে অনেক কষ্ট করে ওকে সামলিয়েছি। এবার তোর প্রেমিকাকে তুই সামলা বাবা। আমি আর হবি তো আপাতত বেরিয়ে পড়ছি, নাহলে দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। তোরা বেরিয়ে পড়। কথাগুলো বলেই তেয়ং কুকির যেদিকে গেছে সেদিকে এগোলো। তেয়ং চলে গেলে হবি কাইকে সাবধান করে বলে, যদি লালিসার কানে এই কথাটা গেছে যে আমরা ওই ষড়যন্ত্রের ব্যাপারে সব জেনে গেছি, তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। স্যার বিশ্বাস করুন, আমি ওনাকে কিচ্ছুটি বলবো না। সেটাই তোমার জন্য ভালো হবে। চলো জিমিন, আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। দুজনে গাড়ির দিকে এগোলো। তেয়ং কুকিকে খুঁজতে খুঁজতে রিসর্টের পাশের ঝাউ বাগানটার কাছে এসে দেখলো কুকি একটা ঝাউ গাছের কাঁটা গুড়ির ওপর বসে দূরের গর্জন করে তটের দিকে ধেয়ে আসা সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তেয়ং কুকিকে দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, এখনো আমার উপর রাগ করে আছো কুকি? আমি আপনার উপর রাগ করে থাকার কি? কোথায় আপনি কেটি ইন্ডাস্ট্রির সিইও দি কিম তেয়ং, আর কোথায় আমি একজন সাধারণ এমপ্লয়ি? আপনার উপর রাগ করে থাকা আমাকে সাজে না। আচ্ছা বুঝেছি, নিজের বস কিম তেয়ং এর উপর রাগ হয়েছে তো নিজের ভি তার উপর তো রাগ করে থাকতে পারবে না কুক। তেয়ং এর কথায় কুকি অবাক চোখে তেয়ং এর দিকে তাকালো। কুকিকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তেয়ং ওর কাছে এগিয়ে এসে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বলল, কি ভেবেছিলে কুক? ইন্টারভিউয়ের দিন তুমি একা আমাকে চিনেছিলে, আমিও সেদিন তোমাকে চিনেছিলাম। কিন্তু কি অদ্ভুত দেখো, আমরা একে অপরকে চিনতে পারলেও সেই মুহূর্তে আমরা কেউই একে অপরের কাছে ধরা দিতে চাইনি। অথচ তার আগে 10টা বছর ধরে আমরা প্রতিদিন প্রত্যেকটা ক্ষণ একে অপরকে চেয়েছিলাম। তুমি তো বলেছিলে ভি আমাকে খুঁজে নেবে, তাহলে 10টা বছর ধরে আমাকে অপেক্ষা করালে কেন? সব বলবো কুক, আজকে সবটাই বলবো, বাট তার আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো? কুকি কাঁদতে কাঁদতে তেয়ংয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না, বাজে লোক একটা। কাঁদতে কাঁদতে তেয়ংয়ের বুকে মুখ গুজল কুকি। তেয়ংও কুকিকে নিজের সাথে আরো খানিকটা মিশিয়ে নিয়ে ও চুলে নাগড়ালো। চন্দ্রালোকিত সমুদ্র তটে বসে আছে তেয়ং আর কুকি। দূরের দিগন্তে যেখানে সমুদ্র আর আকাশ একসাথে মিশে গেছে, সেইখানে চাঁদের আলো সমুদ্রের জলের ওপর পড়ে ছোট ছোট সোনার টুকরের মতো ঝিকমিক করছে। সেদিকেই তাকিয়ে আছে তেয়ং। কুকি এখনো ওর বুকে মুখ গুজে কেঁদে চলেছে। ও চোখের জলের উষ্ণধারা তেয়ংয়ের শার্ট ভেদ করে ওর উন্মুক্ত বুকে স্পর্শ করছে। অন্যদিন হলে তেয়ং বুকে ধমকে কিংবা ভালোভাবে বুঝিয়ে কুকির কান্না থামানোর চেষ্টা করত, কিন্তু আজ ও সেই চেষ্টা করছে না। কারণ তেয়ং চায় আজ কুকির চোখের জলের মধ্য দিয়ে ওর মনে তেয়ংয়ের প্রতি এই 12 বছর ধরে জমে থাকা সমস্ত অভিমান যেন বেরিয়ে আসে। কতটা সময় পেরিয়ে গেছে তা তেয়ংয়ের জানা নেই। কুকির কান্না বেশ কিছুক্ষণ আগে থেমে গেছে। ও এখন তেয়ংয়ের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বসে আছে। জন কোলাহলবিহীন আলো ছায়া মাখা সমুদ্রতটের
ওপর দিয়ে বয়ে চলা বাতাসের আওয়াজ আর সামনের তটে ওপর ঝাঁপিয়ে পড়া সমুদ্র স্রোতের গর্জন আর সাথে প্রিয় নারীটির নিবিড় সান্নিধ্য সব মিলিয়ে এতক্ষণ ধরে মহাবিষ্ট হয়েছিল তেয়ং। এই সময় কুকির গলায় মিহিসুর কানে আসায় ধ্যান ভাঙল তেয়ংয়ের। দূরের সমুদ্রের দিকে তাকিয়ে একমনে গুনগুন করে চলেছে কুকি। চাঁদের আলোয় সিক্ত হচ্ছে ওর সমস্ত শরীর। দামাল হওয়ার পর সে খোলা চুলগুলো এলোমেলো হয়ে পরশ বুলিয়ে যাচ্ছে পাশে বসে থাকা তেয়ংয়ের মুখে। আজ মেয়েটাকে বড্ড মোহময়ী মনে হচ্ছে ওর কাছে। সাত সুরের মায়াজালে কুকি এতটাই হারিয়ে গিয়েছিল যে তেয়ং ঈষৎ নীল চোখজোড়া সেই কখন থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তা খেয়াল করেনি। এখন গান বন্ধ করে তেয়ংয়ের দিকে তাকাতেই শিহরিত হলো কুকি। প্রেমিক পুরুষের এই দৃষ্টি যেমন তার মনে থাকা মুগ্ধতাকে প্রকাশ করে, তেমনি অপ্রাকৃত সুখের হাতছানিও দিয়ে যায়। বেশিক্ষণ তেয়ংয়ের চোখের দিকে তাকাতে পারল না কুকি। লজ্জায় গা লাল হয়ে গেল ওর। আমার কুক এত ভালো গান করে অথচ আমি জানি না, ধীর কণ্ঠে বলল তেয়ং। আপনি কোনো জানতে চেয়েছিলেন? কুকির গলার স্বরে অভিমানের আজ পাওয়া গেল। সেটা বুঝে নিয়েই তেয়ং বলল, সেটা অবশ্য ঠিক, কিন্তু এখনো আপনি বলবে? আচ্ছা, বুঝেছি। আমার ওপর থাকা অভিমানটা তাহলে এখনো পুরোপুরি মুছে যায়নি। তেয়ংয়ের কথায় ঠোঁট উল্টালো কুকি। সেটা দেখে তেয়ং হাসতে হাসতে বলল, না, তুমি দেখছি সেই 12 বছরের আগে ছোট্ট কুকিটি রয়ে গেছো। তার মতোই কোনো কথা পছন্দ না হলে ঠোঁট উল্টাও, রাগ করলে গাল ফুলিয়ে বসে থাকো, আর কেউ বকলেই ব্যাস অমনি ভ্যাঁ শুরু করো। আমি মোটেও ছোট নেই মিস্টার কিম। আমি এখন কেটি ইন্ডাস্ট্রিজ সিইও এর অ্যাসিস্ট্যান্ট। কত দায়িত্ব জানেন আমার কাঁধে? ঠোঁট ফুলিয়ে বলল কুকি। ওর কথার মধ্যে থাকা বাচ্চা মেয়েটার আভাস পেয়ে তেয়ং হো হো করে হাসতে হাসতে বলল, ওরে বাপলে, সরি, আমার খেয়াল রাখা উচিত ছিল। কুক এখন অনেক বড় হয়ে গেছে, নিজের বসের সাথে কত দায়িত্ব সামলাচ্ছে। না, এই ব্যাপারে আমি আর একটাও কথা বলবো না। হয়েছে তো শান্তি, চলো এবার রিসোর্টে ফেরা যাক। কথাগুলো বলেই তেয়ং উঠতে গেলে ওর হাত ধরে টানলো কুকি। তারপর জেদি স্বরে বলল, আগে বলো, কোম্পানি জয়েন করার আগে 10টা বছর তুমি একবারও আমার খোঁজ নাওনি কেন? তারপর আমি তোমাকে যেতে দেবো। সেটা তো রিসোর্টে ফিরেও বলা যাবে। এখন উঠে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। না, যাব না, আর তোমাকেও যেতে দেবো না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, কেন তুমি কথা দেওয়া সত্ত্বেও আমাকে খুঁজে নাওনি? কুকির এরকম শিশুসুলভ জেদি একগুঁয়ে ব্যাপারটা দেখে হাসি পেয়ে গেল তেয়ংয়ের। তাই আর বিনা বাক্য ব্যয় করে কুকির পাশে বসে পড়ল। তারপর এক হাত দিয়ে কুকিকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে বলল, এরকম নয় যে আমি তোমাকে খোঁজার চেষ্টা করিনি, কিন্তু সময় আমাদের সাথে তখন এমন খেলা খেলেছিল যে আমি চেষ্টা করেও তোমাকে খুঁজে পাইনি। মানে? আসলে 12 বছর আগে যখন আমাদের দেখা হয়েছিল, তখন ওই কয়েকটা দিনের সান্নিধ্যেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমি। হ্যাঁ, হয়তো অবিশ্বাস্য শোনাচ্ছে কথাটা, কিন্তু এটাই সত্যি। যখন তোমার প্রতি নিজের ফিলিংসটা বুঝতেছিলাম, তখন আমি অনেক অবাক হয়েছিলাম যে আমি অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস থেকেছি। স্কুল কলেজ জীবনে আসা সমস্ত প্রপোজালকে ভিড়িয়ে দিয়েছি। যার কাছে প্রেম ভালোবাসা নামক সেন্টিমেন্টগুলো সমস্ত জাস্ট টাইম ওয়েস্ট লাগতো, সেই আমি কিনা শেষ পর্যন্ত একটি পুচকির প্রেমে পড়লাম। বাট কথায় আছে না, प्यार एक ऐसी बीमारी है जो कब किसको हो जाए पता नहीं चलता, एंड रियली दैट्स হ্যাপেন উইথ মি। তাই তো ফিরে আসার আগে পুচকিটাকে প্রমিস করে এসেছিলাম যে সে বড় হয়ে গেলে আমি তাকে ঠিক খুঁজে নিয়ে নিজের করে নেব। বাট দ্যাট ফাকিং টাইম প্লেস উইথ মি দেন। তোমাকে যেদিন তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে এসেছিল, সেই দিন আঙ্কেল মিন্স তোমার বাবা আমাকে তোমাদের বর্তমানের বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিলেন। একদিন যেন তোমাদের বাড়ির আতিথেয়তা গ্রহণ করি, সে আমন্ত্রণও জানিয়েছিল। জানো, কলকাতায় ফিরে অনেকবার ইচ্ছে হয়েছিল একবার ওই অ্যাড্রেসে যাই, তোমার সাথে দেখা করে আসি, কিন্তু তাও নিজেকে কন্ট্রোল করেছিলাম, কারণ তোমার সান্নিধ্যে গেলেই আমি তোমার প্রতি নিজের ফিলিংসটাকে কিছুতেই লুকাতে পারবো না। বাট তোমার কাছে ভালোবাসা প্রকাশের সঠিক সময় যে সেটা ছিল না, বিকজ তুমি তখন অনেক ছোট ছিলে। তাই আমি যদি তোমাকে নিয়ে সেই সময় প্রেমের জোয়ারে ভাসতাম, তাহলে ক্ষতিটা তোমারই হতো। এতে তোমার স্টুডেন্ট লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ দুটোতেই ব্যাড এফেক্ট পড়তো, যেটা কখনোই আমার কাছে কাম্য ছিল না। তবে একেবারে যোগাযোগ তুলে দেবো সেরকম ইচ্ছে ছিল না। তাই ঠিক করেছিলাম তোমার 18 ইয়ার্স যতদিন না হচ্ছে তার আগে প্রতি বার্থডেতে আমি কাউকে দিয়ে তোমাকে একটা প্রেজেন্ট পাঠাবো, আর 18তম জন্মদিনে আমি নিজে গিয়ে তোমাকে শুভেচ্ছা জানাবো, সাথে সাথে তোমার প্রতি আমার ভালোবাসার কথাও জানাবো। বাকি তুমি আমার হৃদয়কে স্বীকার করতে
কি অস্বীকার সেটার ডিসিশন আমি অবশ্যই তোমাকেই নিতে দিতাম, কিন্তু আমরা সবসময় যা চাই তাই কি হয়? আমাদের দেখা হওয়ার 8 মাস পরে 18 অক্টোবর ছিল তোমার 14 বার্থডে। আমি অফিসে একজন স্টাফকে দিয়ে তোমার জন্য গিফট আর ছোট্ট নোট পাঠিয়েছিলাম, কিন্তু জানা গেল তোমরা 2 মাস আগে মুম্বাই শিফট করেছো। ওই কর্মচারী তোমাদের এক প্রতিবেশী থেকে আঙ্কেলের কোম্পানির নাম জেনেছিল। আমি ঠিক করেছিলাম নিজে মুম্বাই গিয়ে তোমাদের সাথে যোগাযোগ চেষ্টা করব, কিন্তু সেই সময় আমার জীবনে ঝড় নেমে আসে। একটা কার অ্যাক্সিডেন্টে হেভিলি ইনজিওর হয়ে আমার বাবা কোমায় চলে যায়। তখন বাবার কোম্পানির সিইও ছিল আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাবার থেকে সমস্ত কাজ শিখেছিলাম। সেই সময় অত বড় একটা কোম্পানির দায়িত্ব এসে পড়ে আমার মাথায়। অনেক ইনভেস্টর আমাকে ভরসা করতে না পেরে কোম্পানি থেকে নিজেদের শেয়ার সরিয়ে নেয়, যার ফলে কোম্পানির মার্কেট ভ্যালু ধীরে ধীরে কমতে থাকে। কেটি ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের মুখে ছিল তখন। কত আপনজনের আসল চেহারা দেখেছিলাম তখন, যারা খুশির সময় আমাদের আশেপাশে ঘুরতো, তারাই এই কঠিন সময় মুখ ফিরিয়ে নিল। বাবার রক্ত জল তৈরি করে কোম্পানি ধ্বংস হতে চলেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। শুধু তাই নয়, কোম্পানি হাজার হাজার স্টাফ আমার ওপর আশা করে বসে আছে, যদি কোম্পানিতে তালা পড়ে যায় তাদের কি হবে? নিজেকে সেই সময় বড্ড অযোগ্য মনে হচ্ছিল। একবার তো ভেবেছিলাম সুসাইড অ্যাটেম্প্ট করে এইসব থেকে নিজেকে মুক্ত করব। তেয়ংয়ের মুখে সুসাইডের কথা শুনে কুকির বুকটা কেঁপে উঠল। ও জাপটে ধরল তেয়ংকে। তেয়ং হালকা হেসে কুকিকে নিজের আরও কাছে টেনে নিয়ে আবার বলতে শুরু করলো। সেই সময় চেনা পরিচিতির সবার মুখ ফিরিয়ে নিলেও স্টাফরা আমার থেকে মুখ ফেরায়নি। 3 মাস ওদের স্যালারি দিতে পারিনি, কিন্তু তাও ওরা কোনো ডিমান্ড না করেই কাজ করেছিল। এদের এত সুন্দর সহযোগিতাপূর্ণ ব্যবহার আমাকে মানসিকভাবে শক্ত করতে সাহায্য করেছিল সেই দিন। জিমিন, আঙ্কেল, আমার মাসি, মেশো, মানে হবির বাবা মা, এরা তো আমার পাশে সবসময় ছিলেন। এছাড়াও বাবার শুভাকাঙ্ক্ষীরা কিছু ইনভেস্টর তখনও আমার উপর ভরসা করে কোম্পানিতে নিজের শেয়ার রেখেছিলেন। এদের সকলের সহযোগিতায় আবার ঘুরে দাঁড়িয়েছিলাম আমি। যদিও তাতে 2 বছর সময় লেগে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাকসেস আমার কাছে ধরা দিয়েছিল। বাবাও এই সময়ের মধ্যে কোমা থেকে রিকভারও করেছিল। ওই 2 বছর নিজের কাছে কিছু ভাবার সময় ছিল না আমার কাছে, তাই তোমার কথাও ভাববার সময় পাইনি। সবকিছু যখন ঠিক হলো তখন মনে পড়লো আমার জন্য তো কেউ অপেক্ষা করছে, তাই নিজেই মুম্বাই গিয়ে তোমার বাবার অফিসে যোগাযোগ করলাম, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওখান থেকে আঙ্কেলের ডেথের কথা জানলাম, কিন্তু তোমাদের খবর কেউ দিতে পারলো না। তারপরে নিজে যতটুকু পাওয়ার ছিল তা ইউজ করে তোমাদের খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ফলাফল শূন্যই আসলো। তারপরে সময় হাতে ছেড়ে দিয়েছিলাম সব। তেয়ংয়ের কথাটাকে ধরে কুকি বলল, তাই যে সময় আমাদেরকে আলাদা করে দিয়েছিল সেই আবার মিলিয়ে দিল আমাদেরকে। 10 বছর পরে আবার মুখোমুখি হলাম আমরা দুজনে। সমুদ্র তটের ধার ঘেঁষে রিসোর্টের দিকে হাঁটছে তেয়ং আর কুকি। মহাসমুদ্রের অনন্ত জলরাশি থেকে ছোট বড় আসা ঢেউগুলো ওদের পা ভিজিয়ে দিয়ে আবার নিজেদের উৎপত্তিস্থলে ফিরে যাচ্ছে। এদের মধ্যে ছোট ঢেউগুলোকে কুকি সামনে নিলেও মাঝে মাঝে আসা বড় ঢেউয়ের ধাক্কায় কুকি ডিসব্যালেন্স হয়ে তেয়ংয়ের দিকে হেলে পড়ছে। এরকম একটা বড় ঢেউয়ের ধাক্কায় প্রায় মুখ থুবড়েই পড়ে যাচ্ছিল কুকি। এই সময় তেয়ংয়ের বলিষ্ঠ হাত দুটো ওকে নিজের দিকে টেনে নিল। পড়ার ভয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছিল কুকি। আচমকা মাটি থেকে তার পা দুটোর সংযোগ বিচ্ছিন্ন হতে মস্তিষ্কের প্রতিক্রিয়ার তার হাত দুটো নিজের থেকেই জড়িয়ে ধরল পরিচিত চওড়া পুরুষালী কাঁধ দুটোতে। সে অনুভব করলো পিঠ আর 2 উড়ুর নিচে তেয়ংয়ের 2 হাতের শক্ত বাঁধন এসে ঝুলে রয়েছে। ধীরে ধীরে চোখ দুটো খুলে তেয়ংয়ের মুখের দিকে তাকালো সে। তেয়ংয়ের মুখে দুষ্টু হাসি নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ওর ঈষৎ নীল সমুদ্রের ন্যায় গভীর চোখগুলো কুকিকে বলে যাচ্ছে, চিন্তা করো না, এভাবে সব বিপদ থেকে আগলে নেব। রিসর্টে ফিরে নিজের রুমে ঢুকে কুকি দেখলো ওর বেডের ওপর পিঙ্ক কালারের গিফট পেপার দিয়ে মোড়া একটা বেশ বড় সাইজের বক্স রাখা আছে। পার্সেলটা কে পাঠিয়েছে সেটা জানার জন্য রিসেপশনে ফোন করতেই যাচ্ছিল কুকি। এই সময় একটি নির্দিষ্ট নাম্বার থেকে আসা মেসেজ ওর ফোনের স্ক্রিনে আসতেই কুকির মুখে হাসি ফুটে উঠল। তেয়ং মেসেজে লিখেছে, আমার রূপকথা রানীকে নিজের পছন্দের রঙে দেখতে চাই, তাড়াতাড়ি রেডি হয়ে নিজের লাগেজ নিয়ে পার্কিংয়ে চলে আসো। আই এম এগারলি ওয়েটিং ফর ইউ। তেয়ংয়ের মেসেজটা পেয়ে কুকি গিফট বক্সটা খুলে দেখলো তার মধ্যে একটা সি গ্রিন কালারের ডিজাইনার 1 সিট গাউন আর সাথে কিছু প্রয়োজনীয় জুয়েলারিজ রাখা আছে। আর বেশি দেরি না করে রেডি হতে শুরু করলো কুকি।